আসসালামু আলাইকুম। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভায়। যুদ্ধবিরতির পর পশ্চিম তীরে মাহমুদ আব্বাস সরকারের অধীনে থাকবে গাজা। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষিপ্ত বাইডেন প্রশাসন। গাজার ন্যায় অনেক ইউক্রেনিয়ান অপেক্ষায় যুদ্ধবন্ধে ট্রাম্পের হস্তক্ষেপের। রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি ইরানের। কুরস্কের অধিকাংশ এলাকা ইউক্রেনের দখলমুক্ত। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। শুক্রবার রাত পর্যন্ত চলা বৈঠকের মাধ্যমে অনুমোদন দেওয়া হয় হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির। ফলে রোববার থেকেই কার্যকর হচ্ছে গাজায় যুদ্ধবিরতি। এর আগে হামাসও অনুমোদন দিয়েছে চুক্তির। বুধবার উভয় পক্ষ কাতারে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানানোর পর শুক্রবারের মধ্যে চূড়ান্ত করা হয়েছে এই চুক্তির সব ধারা। ইতোমধ্যে হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে প্রথম ৪২ দিনে যেই ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে তাদের পরিচয়। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের ছবি ও ঠিকানা। ইসরায়েলের কট্টরপন্থী দুই মন্ত্রী ভোটদানে বিরত থাকে যুদ্ধবিরতি চুক্তির পক্ষে। এর মধ্যে একজন হলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বেন গাভির বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা হলে তিনি নেতানিয়াহুর নেতৃত্বে কোয়ালিশন সরকার থেকে পদত্যাগ করবেন। বেন গাভির বলেছেন, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা এখনও শেষ হয়নি। এ অবস্থায় ইসরায়েল মুক্তি দেবে ১,০০০ ফিলিস্তিনি সন্ত্রাসী এবং খুনি। এটি আমরা কখনো মেনে নেব না। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহায় সম্পন্ন হল গাজা যুদ্ধবিরতি চুক্তি। গাজা যুদ্ধবিরতি বিষয়ে বুধবার ইসরায়েল সহ সব পক্ষ তাদের সম্মতির কথা ঘোষণার পরেও বৃহস্পতি এবং শুক্রবার গাজায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে শতাধিক বেসামরিক ফিলিস্তিনি। এমনকি ইসরায়েল হামলা চালিয়েছে খোলা আকাশের নিচে তাঁবু এলাকায়। হামলা চালিয়েছে যুদ্ধবিরতি ঘোষণায় আনন্দরত ফিলিস্তিনিদের ওপরও। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজা থাকবে পশ্চিম তীরের ফিলিস্তিনি সরকারের অধীনে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তার সরকার গাজার দায়িত্ব বুঝে নেবার জন্য প্রস্তুত এবং গাজার জন্য ১০০ দিনের একটি পরিকল্পনা পেশ করেছেন তিনি। যুদ্ধবিরতির পর গাজা পরিচালনা বিষয়ে একটি ডকুমেন্টারিও শুক্রবার হাজির করেছেন মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাসের এই বক্তব্য থেকে পরিষ্কার, যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজা থাকবে মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিন সরকারের অধীনে। এ বিষয়ে প্রায় ১ মাস আগে মাহমুদ আব্বাসের সরকার ও হামাসের মধ্যে একটি চুক্তির কথা প্রকাশ করেছে লেবাননের আল মায়াদিন অনলাইন। মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র একটি ফিলিস্তিন সরকার, সেটাই বিশ্বে পরিচিত ফিলিস্তিন নামক রাষ্ট্র হিসেবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল মাহমুদ আব্বাসের নেতৃত্বে এই ফিলিস্তিনি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে ২০০৭ সালে গাজাকে আলাদা করে সশস্ত্র দল হামাস। এরপর থেকে গাজা শাসন করে আসছিল হামাস। ২০০৬ সালের ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয় হামাস। কিন্তু হামাসের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করে মাহমুদ আব্বাসের দল ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টি। এরপর শুরু হয় ফাতাহ পার্টি এবং হামাসের মধ্যে গৃহযুদ্ধ। গাজা থেকে হামাসে বিদায় করে মাহমুদ আব্বাসের সরকারকে। সেই হিসেবে মাহমুদ আব্বাসের নেতৃত্বে তথাকথিত ফিলিস্তিন সরকার এবং ফাতাহ পার্টি হল হামাসের চিরশত্রু। কিন্তু অস্তিত্ব রক্ষার স্বার্থে হামাস সেই মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনি সরকারের হাতেই তুলে দিতে যাচ্ছে গাজাকে। একই সাথে পশ্চিম তীরের আদলে গাজাও মোতায়েন থাকবে ইসরায়েল আর্মি। পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সরকার থাকলেও সেটা মূলত নিয়ন্ত্রণ করে থাকে ইসরায়েল আর্মি। যুদ্ধবিরতি চুক্তিতে পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির যেসব প্রস্তাব হাজির করেছে তাতে অন্যতম একটি শর্ত ছিল, যুদ্ধ বন্ধের পর গাজা থাকবে মাহমুদ আব্বাস সরকারের অধীন। কিন্তু তাতে রাজি ছিল না হামাস। শেষ পর্যন্ত সেটাই মেনে নিতে হল হামাসকে। গাজা যুদ্ধবিরতির ফলে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বর্তমানে প্রশংসায় ভাসছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যদি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে এই যুদ্ধ বন্ধ করতে পারেন, তাহলে সেটা বাইডেন প্রশাসন আগে করল না কেন? যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকা প্রমাণ করছে যে বাইডেন প্রশাসন ইচ্ছা করেই এই যুদ্ধ বন্ধ করেনি, বরং ইসরায়েলকে সমর্থন দিয়ে তারা হাজার হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে। সামার লুকমান নামে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক আল জাজিরাকে বলেছেন,
আমি ট্রাম্পকে ভোট দিয়েছি, কারণ আমি মনে করেছি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে যদি গাজা যুদ্ধ বন্ধের শতকরা 1/1 সম্ভাবনা থাকে, তবুও তিনি বাইডেনের তুলনায় অনেক ভালো হবেন প্রেসিডেন্ট হিসেবে। অনেক আমেরিকান বিস্ময় প্রকাশ করে বলেছেন, আমরা মনে করেছিলাম ট্রাম্প প্রথমে বন্ধ করবেন ইউক্রেন যুদ্ধ। গাজা যুদ্ধ বন্ধে তিনি হয়তো তেমন উৎসাহী হবেন না, কারণ তিনি ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত এবং নির্বাচনে তার পক্ষ নিয়েছিল নেতানিয়াহু সরকার। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম তিনি প্রথমেই বন্ধ করে দিলেন গাজা যুদ্ধ। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাইডেন প্রশাসন ইচ্ছা করলে অনেক আগেই চাপ সৃষ্টি করে বন্ধ করতে পারত গাজা যুদ্ধ এবং রক্ষা করতে পারত হাজার হাজার অসহায় মানুষের জীবন। সারা বিশ্বের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ট্রাম্পের চাপের কারণেই ইসরায়েল বাধ্য হয়েছে যুদ্ধবিরতি চুক্তি করতে। ফলে গাজা ইস্যুতে অনেকটা বেসামাল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হিসেবে পরিচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুক্রবার সৃষ্টি হয়েছে ন্যাক্কারজনক এক ঘটনা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ের সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া এবং গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া সহ গণহত্যা ও যুদ্ধ অপরাধ প্রসঙ্গে। অ্যান্টনি ব্লিংকেন কথা বলা অবস্থায় প্রবীণ এই সাংবাদিককে একদল নিরাপত্তা কর্মী টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। জোর করে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়া সাংবাদিকের নাম সাম হুসাইন এবং তিনি একজন আমেরিকান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে, সাংবাদিক হুসাইন পররাষ্ট্রমন্ত্রী কথা বলা শেষ হওয়ার আগেই প্রশ্ন করা শুরু করেন। নিয়ম হল পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং শেষ হলে প্রশ্ন করা। কনফারেন্স রুম থেকে একজন প্রবীণ সাংবাদিককে জোর করে বের করে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন অনেক সংগঠন ও ব্যক্তি। অনেকে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন আর তার পররাষ্ট্রমন্ত্রীকে সারা জীবন তাড়া করবে গাজায় ইসরায়েলকে গণহত্যা আর যুদ্ধ অপরাধে সর্বাত্মক সহায়তার জন্য। কুরস্কে ইউক্রেনের দখলে থাকা অধিকাংশ এলাকা মুক্ত করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কুরস্কে ইউক্রেন গত 6 আগস্ট অভিযান চালিয়ে মোট 1200 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয়। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে রাশিয়া মোট 800 বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে। কুরস্কে ইউক্রেনের দখলে থাকা এলাকার সব দিক থেকে বর্তমানে আক্রমণ পরিচালনা করছে রাশিয়ান আর্মি। সর্বশেষ 24 ঘণ্টায় কুরস্কে রাশিয়ার হামলায় নিহত হয়েছে 2 শতাধিক ইউক্রেন সেনা। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে কুরস্কে নিহত ইউক্রেন সেনার সংখ্যা 5000-এর বেশি। এদিকে ইউক্রেন থেকে আল জাজিরার পাঠানো খবরে বলা হয়েছে, গাজাবাসীর মতো অগণিত ইউক্রেনিয়ানও বর্তমানে অপেক্ষা করছেন যুদ্ধবন্ধের। তারা আশা করছেন গাজার ন্যায় শিগগির ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রয়েছে ট্রাম্পের নামে একটি রেস্তোরাঁ। সেখানে জড়ো হওয়া অনেক ইউক্রেনিয়ান ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন, নির্বাচনের আগে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের যেই অঙ্গীকার করেছেন তা পূর্ণ করার জন্য। তারা আশা প্রকাশ করেছেন ট্রাম্প তার কথা রাখবেন। অনেক প্রবাসী ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করেছেন ইউক্রেনকে ধ্বংসের জন্য। জেলেনস্কি প্রশাসনেরও অনেকে এখন ক্লান্ত এবং তারা চায় এবার যুদ্ধ বন্ধ হোক। ট্রাম্পের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন সময় শান্তি স্থাপনের, তবে কিছুটা সময় লাগবে এই যুদ্ধ বন্ধ করতে। রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি করেছে ইরান। শুক্রবার মস্কোয় এই চুক্তি করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে দুই দেশ অংশীদারিত্ব ও সহযোগিতামূলক চুক্তি করেছে সেগুলো হল নিরাপত্তা, জ্বালানি, পরিবহন, বাণিজ্য এবং রাজনীতি। অংশীদারিত্ব এবং সহযোগিতামূলক চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে বলা হয়েছে যৌথ বিবৃতিতে। প্রতিরক্ষা থেকে শুরু করে বিজ্ঞান ও শিক্ষাসহ অনেক বিষয়ে করা হয়েছে দুই দেশের মধ্যে সহযোগিতা চুক্তি। শুক্রবারের চুক্তির প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে এই চুক্তি। হামাস ও হিজবুল্লাহর পতন এবং সিরিয়া থেকে আসাদের বিদায়ের পর কৌশলগতভাবে বর্তমানে শোচনীয় অবস্থায় রয়েছে ইরানের চিরশত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই অবস্থায় রাশিয়ার সাথে শুক্রবারের চুক্তি ইরানের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়া এবং ইরান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অবরোধের শিকার দুই দেশ। রাশিয়ার বিরুদ্ধে 20,000 এবং ইরানের বিরুদ্ধে 5,000 নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থার।
2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরান অন্যতম নিরাপত্তা সহযোগিতার দেশে পরিণত হয় রাশিয়ার জন্য। ইরান রাশিয়াকে হস্তান্তর করেছে বিপুল পরিমাণ শাহেদ নামক আত্মঘাতী ড্রোন, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনে ইউক্রেনের জন্য। ইরান শক্তিশালী অনেক মিসাইল দিয়েও রাশিয়াকে সহায়তা করেছে বলে অভিযোগ পশ্চিমাদের। বিনিময়ে রাশিয়াও ইরানকে দিয়েছে গুরুত্বপূর্ণ অনেক সমর প্রযুক্তি সহ নানা ধরনের সহায়তা। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।